মাত্র 30 মিনিটের মধ্যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই গোটা চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন মাধ্যমিকে হতে পারে, ছোট প্রশ্ন বড় প্রশ্ন A to Z আমরা কমপ্লিট রিভিশন করব আজকের এই ক্লাসে। এই ক্লাসটা একদম মন দিয়ে দেখো, যা কিছু এখান থেকে প্রশ্ন হতে পারে পুরোটার একটা তোমার রিভিশন হয়ে যাবে এবং মাধ্যমিকের একটা দারুণ প্রস্তুতি হয়ে যাবে। যদি বই পড়তে মন না লাগে ঝটপট চলে আসো ফিজিক্স দাদার সুপার ফাস্ট রিভিশন ক্লাসে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চলো ক্লাস শুরু করা যাক। ক্লাসটাকে একদম মন দিয়ে দেখো, কেমন? চলো। এই চ্যাপ্টারে মূলত আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করি বা পড়াশোনা করি। কার কারের তড়িৎ বিশ্লেষণ আমরা পড়বো? NaCl বা লবণের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ, কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ এবং অ্যালুমিনা, বিশুদ্ধ অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ, এগুলো পড়বো। তড়িৎ লেপন রয়েছে, আরো কয়েকটা টপিক রয়েছে, কিছু সংজ্ঞা আমরা পড়বো, কিছু পার্থক্য। তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আশা করছি তুমি আমার ডিটেলস ক্লাস করেছো অথবা ওয়ান শট ক্লাস করে এই চ্যাপ্টারটা বুঝে নিয়েছো। এখন শুধুমাত্র রিভিশন করবে এখানে। সবার আগে NaCl এর তড়িৎ বিশ্লেষণ। NaCl কে তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা একটা পাত্র নিই, পাত্রটাকে ভোল্টামিটার বলা হয়। সেই ভোল্টামিটারের মধ্যে NaCl কে প্রথমে আমরা গলাই, মানে গলিত NaCl নিই। গলিত NaCl আয়নিত হয়ে দুটো আয়নে পরিণত হয়ে যায়, Na+ আর Cl-। ভালো কথা। এবার যখনই আমরা দুটো তড়িৎদ্বারের সাহায্যে, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে যখনই ওই গলিত NaCl এর মধ্যে তড়িৎ পাঠাবো, যখনই ডুবিয়ে দেবো, ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেবো, তখনই কি হয়ে যাবে, যারা ক্যাটায়ন আছে মানে Na+, সেই ক্যাটায়ন গুলো কি করবে, ক্যাথোডের দিকে ধাবিত হবে। মানে প্লাস তো মাইনাসের দিকে যায়, তো ক্যাটায়ন গুলো যাবে মাইনাসের দিকে, ক্যাথোডের দিকে ধাবিত হবে। হ্যাঁ, ক্যাটায়ন গুলো এই ক্যাথোডে গিয়ে বা ঋণাত্মক তড়িৎদ্বারে গিয়ে কি করবেন, তারা বিক্রিয়া করবে। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হবে, ক্যাথোডে ক্যাটায়ন যাবে মানে Na+ যাবে। Na+ মানে একটা ইলেকট্রন কম আছে, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু তৈরি করবে। মানে ক্যাথোডে কিন্তু সোডিয়াম ধাতু এখানে ধীরে 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 জমা হতে থাকবে সোডিয়াম ধাতু। আচ্ছা, অ্যানোডে কি বিক্রিয়া হবে, অ্যানোডে যাবে অ্যানায়ন, মানে মাইনাস আয়ন প্লাসের দিকে যাবে। এই প্লাস তড়িৎদ্বারটাকে আমরা কি বলি, অ্যানোড। তাহলে অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে, অ্যানোডে কি বিক্রিয়া হবে, অ্যানোডে আমার অ্যানায়ন আসলো মানে Cl-। Cl- মানে কি, একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে সে একটা ইলেকট্রন বর্জন করবে। তাহলে ক্লোরিন থেকে একটা ইলেকট্রন বাদ যাবে, উৎপন্ন হবে ক্লোরিন পরমাণু। এবার ক্লোরিন পরমাণু একা একা তো থাকতে পারে না, তাহলে দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে তৈরি করবে ক্লোরিন গ্যাস। কেমন? আচ্ছা, তাহলে ক্যাথোডে আমার ধাতু তৈরি হবে সোডিয়াম ধাতু, আর অ্যানোডে ক্লোরিন গ্যাস বুদবুদ আকারে এরকম করে উঠতে থাকবে। বেশ, এখানে একটা শব্দ আমরা মুখস্থ করেছিলাম, অজগর। মানে কি, অ্যানোডে জারণ বিক্রিয়া হবে, অজগর, অ্যানোডে জারণ। জারণ মানে কি, ইলেকট্রন বর্জন। তাহলে অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে। বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, জারণ মানে ইলেকট্রনের বর্জন। তাহলে অজগর থেকে মনে রাখবে কোথায় কি বিক্রিয়া হয়। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের লবণের তড়িৎ বিশ্লেষণ। এবার এখান থেকে আমাদের কি কি প্রশ্ন করতে পারে। আচ্ছা, তার আগে এই যে বিক্রিয়াটা আমরা করলাম, যে লবণ একটা পদার্থ ছিল, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালাম এবং লবণটা রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন দুটো পদার্থ তৈরি করে দিল, সোডিয়াম ধাতু আর ক্লোরিন গ্যাস। এই প্রক্রিয়াটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলছি। আর যেই পদার্থের তড়িৎ বিশ্লেষণ করলাম, সোডিয়াম ক্লোরাইড করলাম, এই পদার্থটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। পরীক্ষায় বলবে তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। আমরা বলবো যেই সকল পদার্থ গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয় এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, সেই পদার্থটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? আর যারা আর তড়িৎ অবিশ্লেষ্য কাদের বলবো, যারা তোমার হচ্ছে তড়িৎ পরিবহন করে না, আয়নে ভাঙে না এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে না, তাদেরকে আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলবো। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? আমরা বলবো যেই প্রক্রিয়ার সাহায্যে কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠিয়ে তার রাসায়নিক বিয়োজন ঘটিয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করা হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। তো এই সংজ্ঞাগুলো একটু পড়ে নেবে। কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ আমরা একটু পরেও জানবো ক্লাসের শেষে, এখান থেকে একবার দেখে নাও। আচ্ছা, যারা আয়নীয় যৌগ হয় তারা সবাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর কিছু উচ্চ ধ্রুবীয় সমযোজী যৌগ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে যারা তড়িৎ পরিবহন করে না, তারা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। উদাহরণ দেখে নাও, একটা মৌলিক পদার্থ কি তড়িৎ বিশ্লেষ্য হতে পারে না? মৌলিক পদার্থ কি করে ভাঙবে আয়নে, তাই না? মৌলিক পদার্থ আয়নে ভাঙে না। হাইড্রোজেন আয়নে ভাঙতে পারবে না, ক্লোরিন অক্সিজেন এরা আয়নে ভাঙে না। কেমন? যারা যৌগিক পদার্থ মানে দুটো বা তার বেশি পরমাণু দিয়ে তৈরি, আলাদা আলাদা পরমাণু, তারা তড়িৎ ভাঙবে। আচ্ছা, যেই পাত্রে তড়িৎ বিশ্লেষণ করি তাকে ভোল্টামিটার বলে।
তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টামিটারের মধ্যে যেই দুটো ধাতব দণ্ড সাহায্যে ওই দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠানো হয়, সেই ধাতব দণ্ড দুটোকে বলা হয় ইলেকট্রোড। ধাতব দণ্ড হতে পারে, অধাতব দণ্ডও হতে পারে। আচ্ছা, ইলেকট্রোড দু রকমের হয়, একটা সক্রিয় তড়িৎদ্বার, মানে তড়িৎদ্বার দু রকম হয়, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়। সক্রিয় মানে যে বিক্রিয়া করবে, যেমন কপার তড়িৎদ্বার, আর নিষ্ক্রিয় তড়িৎদ্বার মানে যে বিক্রিয়া করবে না, যেমন প্ল্যাটিনাম। এই হচ্ছে নিষ্ক্রিয়, এটা হচ্ছে সক্রিয়। আচ্ছা, অ্যানোড ক্যাথোড কাকে বলে দিয়েছি। আচ্ছা, এগুলো বলে দিলাম। চলো নেক্সট। এবার এখান থেকে মাধ্যমিকে আমাদের প্রশ্ন করেছে শর্ট কোশ্চেন, তুমি ভিডিওটাকে এখন পজ করো এবং আচ্ছা চলো আমি করে দিই। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? কাকে ক্যাথোড বলি? আমরা জানি ক্যাথোডের দিকে ক্যাটায়ন যায়, তাহলে ক্যাথোডের দিকে ক্যাটায়ন যায়, আর ক্যাটায়ন মানে প্লাস আয়ন, তাহলে প্লাস আয়ন তো মাইনাসের দিকে যাবে, তার মানে মাইনাস তড়িৎদ্বারটাকে মানে ঋণাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। বা তড়িৎ বিশ্লেষণের সময় যেই তড়িৎদ্বারের দিকে বা যেই ইলেকট্রোডের দিকে ক্যাটায়ন ধাবিত হয় তাকেই ক্যাথোড বলে। হয়ে গেল। তড়িৎ বিশ্লেষণের সময় কি হয়? অজগর হয়, মানে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। অপশন ডি সঠিক। ক্যাথোড অ্যানোড কাকে বলে? হয়ে গেল। আচ্ছা, বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কারা তড়িৎ পরিবহন করে? তড়িতের বাহক কারা? ক্যাটায়ন আর অ্যানায়ন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন। নিচের বিবৃতি সত্য না মিথ্যা? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে। এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, এই পদার্থের ভেতরে আয়নগুলো তড়িৎ পরিবহন করে, এবং যে তারের সঙ্গে যুক্ত আছে এই তারের মধ্যে দিয়ে মানে ধাতব বস্তুর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আয়ন বা ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। নেক্সট, তবে কি বলছে? এটা মিথ্যা হচ্ছে। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে কে? আয়ন। নেক্সট, এই প্রশ্নটা একবার দেখে নাও, আমরা পড়ে নিয়েছি সমস্ত কিছু, একবার নিজে থেকে ভিডিও পজ পড়ে নাও। চলো, তাহলে লবণের তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল, গলিত লবণের। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে কি হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ প্রবাহ যাচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, নতুন পদার্থ তৈরি হচ্ছে, তার মানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কেবলমাত্র সমপ্রবাহের মাধ্যমেই ঘটে। কেমন? এসি প্রবাহ বা পরিবর্তী প্রবাহ চালনা করে কিন্তু এটা করা যায় না, মানে এসি কারেন্ট দিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটানো যায় না। কেন? কারণ এসি কারেন্টে কি হয় বা পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে কি হয়, প্রতি মুহূর্তে প্রবাহের অভিমুখ বদলে যায়, কখনো কারেন্ট এইদিকে যায়, কখনো এইদিকে কারেন্ট যায়, যার ফলে তড়িৎ বিশ্লেষণ ঘটতে পারে না। এর ফলে কি হয়? তড়িৎদ্বারগুলো পরিবর্তিত হয়ে যায়, প্রত্যেকটা তড়িৎদ্বার প্লাস মাইনাস হতে থাকে। এর ফলে তোমার কোনো ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো কোনো একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে যেতে পারে না, এই জন্য ব্যবহার করা হয় না পরিবর্তী প্রবাহ, সমপ্রবাহ ব্যবহার করা হয়। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে, মানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে যতগুলো ইলেকট্রন গৃহীত হয়, অ্যানোডে ততগুলো ইলেকট্রন বর্জিত হয়। এগুলো শর্ট কোশ্চেনের জন্য। তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎদ্বারে কি রকম পদার্থ তৈরি হবে সেটা তড়িৎদ্বারের প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, কিছু কোশ্চেন আছে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ শক্তি। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ শক্তি। আচ্ছা, পরপর 2 বছর রিপিট করেছে। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? ডিসি প্রবাহ বা সমপ্রবাহ? একই প্রশ্ন রিপিট এসেছে 2024 সালে। আচ্ছা, এবার আমরা জলের তড়িৎ বিশ্লেষণ পড়ব। জলের তড়িৎ বিশ্লেষণ, জল তড়িৎ পরিবহন করে না, জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিন্তু জলের মধ্যে আমরা যদি কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিই, সেটাকে যদি আম্লিক করে দিই জলের দ্রবণটাকে, তখন কিন্তু জল সহজেই আয়নে বিয়োজিত হয়ে যায় এবং তখন তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়নীভবন বিক্রিয়া দুটোই লিখবো। এবার ক্যাথোডে কি বিক্রিয়া হবে, অ্যানোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে যাবে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন কি আছে? H+, তাহলে H+ ক্যাথোডে বিক্রিয়া ঘটাবে। ক্যাথোডে কি বিক্রিয়া হবে? H+। H+ মানে একটা ইলেকট্রন কম আছে, তাই সেই ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু হয়ে গেল। দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে, এই চিহ্নের মানে কি বলতো? এই চিহ্নের মানে এটা আলাদা, এটা আলাদা। কেমন? তোমরা চিহ্নটার মানে জানো হয়তো, কেউ এই চিহ্ন না দিতে চাইলে বিক্রিয়াটাকে নিচে লিখবে, তাও হবে। দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে দিল। হ্যাঁ। অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোডে অ্যানায়ন যাবে। তাহলে আমরা দেখবো কে কে অ্যানায়ন আছে। OH- অ্যানায়ন আছে আর SO4 অ্যানায়ন আছে। তো এ তো প্লাস গেল মাইনাসে, মানে ক্যাথোডে। এবার অ্যানায়ন দুজনের মধ্যে, এদের দুজনের মধ্যে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা OH এর বেশি, তাহলে এক্ষেত্রে OH বিক্রিয়া করবে। তাহলে অ্যানায়ন OH যাবে অ্যানোডে, তাহলে অ্যানোডে OH গেল মাইনাস, মানে একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে সে একটা ইলেকট্রন বর্জন করে দিল, উৎপন্ন হয়ে গেল OH। চারটে OH মিলে অক্সিজেন গ্যাস তৈরি করবে আর জল তৈরি করবে দুটো। বেশ, এই বিক্রিয়াটা একবার প্র্যাকটিস করে নাও। হয়ে গেল জলের তড়িৎ বিশ্লেষণ। এবার জলের তড়িৎ বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। হ্যাঁ দাদা, এটাই দেখতে পাচ্ছি।
এবার ক্যাথোডে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটাকে শনাক্ত কি করে করবে? আমরা জানি হাইড্রোজেন গ্যাস নীল রঙের শিখাতে জ্বলে, তাহলে যেই জায়গাতে ক্যাথোড উৎপন্ন হবে, সরি ক্যাথোডে যে গ্যাসটা তৈরি হবে সেই ক্যাথোডের কাছে আমরা কি করব, একটা জ্বলন্ত পাটকাঠিকে নিয়ে যাব, আর সেটা যদি নীল রঙের শিখায় জ্বলে তাহলেই বুঝে যাব যে হাইড্রোজেন গ্যাস আছে। আচ্ছা, অ্যানোডে যে অক্সিজেন গ্যাস আছে কি করে বুঝবো? অক্সিজেন গ্যাস আগুন ধরতে সাহায্য করে, যে কোনো কিছুতে আগুন ধরে যাওয়ার জন্য অক্সিজেন গ্যাস সাহায্য করে। তো আমরা যদি অ্যানোডের কাছে একটা শিখাহীন, মানে কোনো শিখা নেই আগুনের, শিখাহীন একটা জ্বলন্ত শলাকা প্রবেশ করাই, তাহলে সেটা উজ্জ্বল ভাবে জ্বলে ওঠে। এবার জ্বলে উঠলো মানে কি, অক্সিজেন আছে, তার মানে বুঝে গেলাম সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। আচ্ছা, আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি এই পরীক্ষা থেকে? যেহেতু জলকে তড়িৎ বিশ্লেষণ করার ফলে হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছি, তার মানে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। এবং দেখা যায় এই যে বিক্রিয়াটা ঘটানো হয় এই জলের তড়িৎ বিশ্লেষণ, এটা হফম্যানের ভোল্টামিটারে করা হয়। হফম্যানের ভোল্টামিটারে 3টে এরকম টিউব থাকে। হ্যাঁ, এই 3টে টিউবের মধ্যে একটা হচ্ছে আমাদের অ্যানোড যেখানে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে, একটা হচ্ছে আমাদের ক্যাথোড যেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। মাথায় রাখতে হবে হাইড্রোজেন গ্যাস দ্বিগুণ আয়তনে তৈরি হয়। অক্সিজেন গ্যাস যদি 1 লিটার উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস 2 লিটার তৈরি হবে। মানে যে পরিমাণ হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস তৈরি হয় তাদের আয়তনের অনুপাত কত হবে? 2:1। 2:1। এখান থেকে আমরা এই সিদ্ধান্তেও আসতে পারি যে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে এবং হাইড্রোজেন ডবল থাকে, তার মানে জলের সংকেত H2O, মানে জলের সংকেতে বা জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1। তাহলে আমাদের ক্যাথোড আর অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত? আমরা মনে করব ক্যাথোডে ক্যাটায়ন যায়, ক্যাটায়ন মানে H+, মানে হাইড্রোজেন গ্যাস, আর হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত? হাইড্রোজেন গ্যাস কতখানি? 2, আর অক্সিজেন কত? 1। তাহলে ক্যাথোড আর অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কিন্তু 2:1 হবে। এটা একটু মাথায় রাখবে। পরীক্ষা যদি বলে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে, অ্যানোডে যে গ্যাস তৈরি হয় মানে অক্সিজেন আর ক্যাথোডে যে গ্যাসটা তৈরি হচ্ছে ক্যাথোডে হাইড্রোজেন, তার অনুপাত কত? আমরা জানি হাইড্রোজেন ডবল উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন ডবল উৎপন্ন হয় মানে হাইড্রোজেন 2 অক্সিজেন 1, তখন কিন্তু 1:2 হবে। তো একটু ঘুরিয়ে দিলে যেন কনফিউজ না হয়ে যাও, কেমন? আচ্ছা, এক্ষেত্রে প্ল্যাটিনাম তড়িৎদ্বার আমরা ব্যবহার করি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। সামান্য পরিমাণে H2SO4 যুক্ত জল আমরা ব্যবহার করে থাকি। বেশ, তাহলে এই প্রশ্নের উত্তরটা তুমি নিজে দিক দিতে পারবে। যদি বলে জলের তড়িৎ বিশ্লেষণের নীতি লেখো, আমরা বলে দেব জলের তড়িৎ বিশ্লেষণ কি করে করা হয়, সেটা বললেই হয়ে গেল। জলের তড়িৎ বিশ্লেষণ কি করে করি, নিজের ভাষায় বলে দেবে যে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, তাই তার মধ্যে সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করে জলের তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ানো হয়, বা জল যদি যোগ করা হয় জল বেশি পরিমাণে আয়নে ভেঙে যায়, হয়ে গেল। এবার প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ যদি করা হয় তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এটাই নীতি। নীতি মানে কিভাবে কি হয় সেটা একটু নিজের ভাষায় বলে দিতে হবে, ব্যাস। আচ্ছা, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, কিন্তু সালফিউরিক অ্যাসিড যোগ করলে বা জলকে যদি অম্লায়িত করা হয় তাহলে সেটা কেন তড়িৎ পরিবহন করে, তার তড়িৎ পরিবাহিতা কেন বেড়ে যায়, বা এটা কেন করা হয়? আমরা বলবো বিশুদ্ধ জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অতি মৃদু, এটা সহজে আয়নিত হয় না। কিন্তু বিশুদ্ধ জলের মধ্যে যদি সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করা হয় তাহলে জলের অণু সহজেই বিয়োজিত হয়ে যায় এবং প্রচুর পরিমাণে আয়নিত হয়ে প্রচুর পরিমাণে আয়ন তৈরি করে দেয়। জলের অণু বা জল বিয়োজিত হয়ে অধিক পরিমাণে বিয়োজিত হয়ে প্রচুর সংখ্যক আয়ন উৎপন্ন করে, এবং বেশি আয়ন মানে কি, সহজে তড়িৎ বিশ্লেষণ হবে, তড়িৎ পরিবাহিতা বেড়ে যাবে তত। বেশ, হয়ে গেল। আচ্ছা, এটা একটু নিজে থেকে দেখে নিও, অত ইম্পর্টেন্ট নয়, পরেরটাতে যাই। এবার একটু ভিডিওটাকে পজ করো, এগুলো তোমরা নিজে থেকে সমাধান করো, কেমন? এটা একটু দেখে রেখো যে হাইড্রোজেন আর যে অক্সিজেন উৎপন্ন হয় তাদের আয়তনের অনুপাত 2:1, কিন্তু ভরের অনুপাত 1:8। এটা মাথায় রাখবে। এমন আয়তন বলছে না ভর বলছে পরীক্ষা, সেটা দেখবে। চলো পাল্টাচ্ছি আমি। আচ্ছা, এবার কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করব। কপার তড়িৎদ্বার ব্যবহার করে, তার মানে কপার সালফেট CuSO4 এর যদি তড়িৎ বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রে ক্যাথোড আর অ্যানোড হিসেবে আমরা কপার দণ্ড ব্যবহার করব। ভোল্টামিটার একটা কাচের পাত্র ব্যবহার করি। তড়িৎ বিশ্লেষ্য কি হবে? কপার সালফেট, কিন্তু সামান্য লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত, সামান্য H2SO4 মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। আয়নীভবন বিক্রিয়া কি হবে? কপার সালফেট আয়নে ভেঙে যাবে, তীর চিহ্ন এরকম দেবে, Cu2+ আর SO4 2-, Cu2+ SO4 2-, আর জল আয়নে ভেঙে যাবে H+OH-। তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণ মানে কপার সালফেট আর জল আছে, এদের আয়নীভবন করে দিলে H2SO4টা না দেখালেও হবে। এবার ক্যাথোডে কি বিক্রিয়া হবে, অ্যানোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে যাবে ক্যাটায়ন, H+ এর পাওয়ার কম, তো Cu2+ এর যেহেতু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি তাই ক্যাথোডে Cu2+ বিক্রিয়া করবে।
দ্রবণের মধ্যে H প্লাস ক্যাটায়নও আছে, Cu2 প্লাসও আছে, কিন্তু Cu2 প্লাসের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হয়, সেটা মাইনাসের কাছে যাবে। তাহলে Cu2 প্লাস যাবে, ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, মাইনাস তড়িৎদ্বারের দিকে বা ক্যাথোডের দিকে যাবে। Cu2 প্লাস গিয়ে কি বিক্রিয়া করবে? Cu2 প্লাস মানে দুটা ইলেকট্রন কম আছে, তাই সে দুটা ইলেকট্রন গ্রহণ করবে, প্লাস দুটা ইলেকট্রন উৎপন্ন করবে কপার ধাতু। তার মানে ক্যাথোডের গায়ে কপার ধাতু ধীরে 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 জমা হতে থাকবে ক্যাথোডের গায়ে, ক্যাথোড মোটা হতে থাকবে, ভারী হতে থাকবে। আচ্ছা, অ্যানোডে কি হবে? অ্যানোডে অ্যানায়ন কে কে আছে? এই আছে আর এই আছে। এই অ্যানায়ন গুলো গিয়ে ইলেকট্রন বর্জন করতে চাইবে, কিন্তু এরা কেউই ইলেকট্রন বর্জন করতে পারবে না, কারণ এদের থেকেও আরো একজন আছে যে সহজে ইলেকট্রন বর্জন করতে পারে, সেটা হচ্ছে এই অ্যানোড নিজেই। অ্যানোড কপার ধাতুতে তৈরি। তো অ্যানোডের যে কপার পরমাণু আছে সে কি করবে? সে নিজেই দুটা ইলেকট্রন বের করে দেবে ওখানেই, আর দ্রবণের মধ্যে Cu2 প্লাস হিসেবে সে চলে আসবে, দ্রবণের মধ্যে Cu2 প্লাস হিসেবে চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে কি হবে? অ্যানোডের বিক্রিয়া কি হয়? অ্যানোডের কপার পরমাণু দুটা ইলেকট্রন বর্জন করে, মাইনাস দুটো ইলেকট্রন, আর উৎপন্ন করে Cu2 প্লাস আয়ন। তাহলে দ্রবণে Cu2 প্লাস আয়ন চলে আসলো। এক্ষেত্রে মনে রাখতে হবে যতগুলো Cu2 প্লাস আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, যতগুলো Cu2 প্লাস ক্যাথোডে গিয়ে জমা হবে, ঠিক ততগুলোই Cu2 প্লাস অ্যানোড থেকে দ্রবণে চলে আসবে। হ্যাঁ, তাহলে দ্রবণে যদি প্রথমে 10টা Cu2 প্লাস থাকে, ধরো 10 জনই ক্যাথোডে আটকে গেল, সাথে সাথে 10 জন কপার Cu2 প্লাস হিসেবে দ্রবণে চলে আসবে, মানে দ্রবণে আবার 10টাই Cu2 প্লাস থাকবে। এর ফলে দ্রবণের কিন্তু কপার সালফেটের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এটাই জিজ্ঞেস করবে যে দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্বের কোনো পরিবর্তন কেন হয় না? আমরা কি বলবো, যে পরিমাণ ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, ক্যাথোডে যে পরিমাণ ধাতু সঞ্চিত হয়, অ্যানোড থেকে ঠিক সেই পরিমাণ কপার Cu2 প্লাস আয়ন হিসেবে দ্রবণে চলে আসে। যেটা আমি কেবলই বললাম যে যতগুলো Cu2 প্লাস আয়ন ক্যাথোডে গিয়ে জমা হয়, ততগুলোই Cu2 প্লাস আয়ন অ্যানোড থেকে দ্রবণে চলে আসে। তাহলে দ্রবণের মধ্যে CuSO4 বা Cu2 প্লাসের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটে না। এবং আমরা বাইরে থেকে দেখলে কি দেখবো, যে ওই দ্রবণের যেটা বর্ণ ছিল সেটা একই থাকবে, মানে দ্রবণের গাঢ় নীল বর্ণের প্রগাঢ়তা মানে গাঢ় নীল হয়ে যাচ্ছে, যেমন গাঢ় নীল ছিল তেমনই গাঢ় নীল থাকে, কোনো চেঞ্জ হয় না। এখান থেকে মাধ্যমিকে কি কি কোশ্চেন করেছে এগুলো একবার নিজে থেকে দেখে নাও, এগুলো আমি ওয়ান শটে করিয়ে দিয়েছি, যাদের দরকার ওয়ান শট থেকে দেখে নিও, ডিটেলসে করানো হয়েছে। চলো নেক্সট আমরা মুভ করছি। আমি একটু জল খেয়ে নিই। কিতনা দের হুয়া জি? 18 মিনিট হয়ে গেল। এই এত তাড়াতাড়ি টাইম পালাই কি করে? চলো এবার একটা আমরা স্পিড বাড়াই। তামার বিশুদ্ধীকরণ আমরা কি করব? তামার বিশুদ্ধীকরণ কি করে করা হয়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশুদ্ধকরণ করা হয়। আচ্ছা, এবার তামার বিশুদ্ধকরণের ক্ষেত্রে বিক্রিয়া কি হয়? সবই একই। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে যা যা পড়েছিলে তামার বিশুদ্ধকরণের ক্ষেত্রে সবই একই হবে। তো সবই একই থাকবে, শুধু মাথায় রাখতে হবে যখন তামার বিশুদ্ধকরণ করব বা কপারের তড়িৎ বিশোধন করব, তখন বিশুদ্ধ কপারকে ক্যাথোডে রাখতে হবে, ক্যাথোডে বিশুদ্ধ কপারকে রাখবো, কারণ অ্যানোড থেকে পরমাণুগুলো ক্ষয়ে গিয়ে গিয়ে দ্রবণে আসবে, দ্রবণ থেকে ক্যাথোডে আটকাবে, তো ক্যাথোডটাকে আমাকে বিশুদ্ধ রাখতে হবে। আর অ্যানোড যেহেতু ক্ষয়ে যাচ্ছে, তাই অ্যানোডে আমরা অবিশুদ্ধ কপার দণ্ডকে রাখবো। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা যে H2SO4 মিশ্রিত কপার সালফেট জলীয় দ্রবণ ব্যবহার করি, সেখানে পার্সেন্টেজটা আমাদের বলে দিতে হবে, বাকি সব একই। চলো নেক্সট, এটা তোমরা নিজে থেকেই করতে পারবে। চলো নেক্সট আমি মুভ করছি, ভিডিওটিকে পজ করে একবার সমাধান করে নাও। চলো, অ্যানোড মাঠ কাকে বলে? আচ্ছা, যখন কপার ধাতুর আমরা বিশুদ্ধীকরণ করি, যখন কপার, এটা ধরো পাত্র আছে, এদিকে একটা তড়িৎদ্বার, এদিকে একটা তড়িৎদ্বার, হ্যাঁ, এটা ধরো আমাদের অ্যানোড, এটা ধরো অ্যানোড, হ্যাঁ, এটা ধরো অ্যানোড, হ্যাঁ। তো আমরা কেবলই দেখলাম কি হলো, যে অ্যানোড থেকে কপার পরমাণুগুলো দ্রবণে চলে আসে Cu2 প্লাস হিসেবে। এইভাবে অ্যানোডকে যদি আমরা অবিশুদ্ধ কপার হিসেবে ব্যবহার করি, অ্যানোডের জায়গায় যদি একটা অবিশুদ্ধ কপারের দণ্ড রাখি, তাহলে ওর মধ্যে সব কপার পরমাণুগুলো দ্রবণে আসবে আর দ্রবণ থেকে গিয়ে ক্যাথোডে ধীরে ধীরে আটকে যাবে। হ্যাঁ, এবং এই অ্যানোডের মধ্যে যে অশুদ্ধিগুলো থাকে, এই অ্যানোডের মধ্যে কিছু কিছু কম তড়িৎ ধনাত্মক অশুদ্ধি পদার্থ থাকে, সেগুলো কি হবে? অ্যানোডের নিচে থিতিয়ে পড়বে কাদার আকারে, যেটাকে মসলিন থলিতে সংগ্রহ করা হয়, এটাকে বলা হয় অ্যানোড কাদা। আমরা বলবো কপার পরিশোধনের সময় অ্যানোডে অবিশুদ্ধ কপার অ্যানোডের অশুদ্ধি রূপে যে উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতুগুলো থাকে সেগুলো দ্রবণে দ্রবীভূত হয়ে যায়। এই কথাটা না বললে হবে, মেন কথাটা এটা যে অ্যানোডে যে অশুদ্ধি রূপে উপস্থিত কম তড়িৎ ধনাত্মক মূল্যবান যে ধাতুগুলো থাকে, সোনা, রূপো, প্ল্যাটিনাম,
এগুলো অ্যানোডের নিচে কাদার আকারে জমা হয়ে যায়, এটাকে অ্যানোড কাদা বা অ্যানোড মাড বলে। এর গুরুত্ব কি, অ্যানোড মাডের মধ্যে সোনা, রূপো, সিলভার, কি বললাম, সোনা, রূপো, তামা, সোনা, রূপো, প্ল্যাটিনাম এই মূল্যবান ধাতুগুলো পাওয়া যায়, এটা হচ্ছে গুরুত্ব। তড়িৎ লেপন কাকে বলা হয়? তড়িৎ লেপন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে কোনো একটা পদার্থের উপর, কোনো একটা বস্তুর উপর, কোনো একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ লেপন। সাধারণত যেটা করা হয়, যেই ধাতুটা বেশি সক্রিয় হয় তার উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। যেমন লোহায় সহজে মরচে পড়ে যায়, লোহায় সহজে মরচে পড়ে যায়, তো লোহায় যাতে মরচে না পড়ে সেই জন্য লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিয়ে দেওয়া হয়। এবার জিঙ্ক সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, তাহলে জিঙ্ক কম সক্রিয়, লোহা বেশি সক্রিয়, ওই জন্য তো বিক্রিয়া করে মরচে বানিয়ে দেয়। তাহলে আমরা তড়িৎ লেপনে কি করি? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দিয়ে দিই, এটাকে তড়িৎ লেপন বলা হয়। ব্যাপারটা ওই একই রকম, যেমনটা আমরা আগেরটাতে দেখলাম যে অ্যানোড থেকে পরমাণুগুলো গিয়ে ক্যাথোডে জমা হচ্ছে, তো যার উপরে আমরা তড়িৎ লেপন করব তাকে আমরা ক্যাথোডে রেখে দেবো। যেমন ক্যাথোডে একটা লোহার চামচ রেখে দিলাম আর অ্যানোডে তামার রড রেখে দিলাম, তাহলে এই তামার রড থেকে সব তামার পরমাণুগুলো দ্রবণে আসবে, দ্রবণ থেকে গিয়ে লোহার চামচের উপর ধীরে 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 জমা হবে, মানে ক্যাথোডে জমা হবে। হ্যাঁ, তাহলে যেই বস্তুর উপরে আমরা তড়িৎ লেপন করব সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব, আর যেই ধাতুটার প্রলেপ দেব সেই ধাতুটাকে আমরা অ্যানোডে রাখবো, কারণ ওই অ্যানোড থেকে ক্ষয়ে ক্ষয়ে গিয়ে পরমাণুগুলো গিয়ে ক্যাথোডে আটকাবে। হ্যাঁ, তড়িৎ লেপন কি করে করা হয় পদ্ধতি, এটা সিম্পল একটু দেখে নিও, বাকি এটাও তো ইয়ে নয়, বলেই দিই চলো। তড়িৎ লেপন করার জন্য সবার আগে কি করা হয়, যে যার উপরে তড়িৎ লেপন করবো সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে, আর যেই ধাতুর প্রলেপ দেবো সেটাকে অ্যানোডে রাখতে হবে। এবার যার উপরে প্রলেপ দেবো তাকে একটু ধুয়ে পরিষ্কার করতে হবে, তাকে অ্যাসিড, ক্ষার বা জল দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে, তারপর তাকে ক্যাথোডে লাগিয়ে দিলাম, যেটার প্রলেপ দেবো তাকে অ্যানোডে রেখে দিলাম। আর যেই ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুরই একটা লবণের তড়িৎ বিশ্লেষণ নিতে হবে। যেমন কপারের প্রলেপ যদি দিতে যায়, তামার প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে কপার সালফেটের জলীয় দ্রবণ নিতে হবে। একইভাবে বাকিগুলো আমরা দেখবো, এক্ষেত্রে ডিসি কারেন্ট দিতে হবে। যেমন যদি রূপোর প্রলেপ দিতে যাই তাহলে অ্যানোডে আমাকে কাকে নিতে হবে? রূপোর দণ্ড নিতে হবে। আর ক্যাথোডে কাকে নেব? যার উপরে প্রলেপ দেবো সেটা ক্যাথোড। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা কি করব? রূপোর তড়িৎ লেপনের ক্ষেত্রে বা সিলভার প্লেটিং এর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ আমরা ব্যবহার করি। ক্যাথোড আর অ্যানোডে কি বিক্রিয়া হয়? খুবই সোজা, রূপোর তড়িৎ লেপন করবো তো এজি, তাহলে অ্যানোডে অজগর মানে অ্যানোডে জারণ হয়, অজগর অ্যানোডে জারণ, তাহলে অ্যানোডে জারণ মানে কি? ইলেকট্রন বর্জন, তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে? ইলেকট্রন বর্জন হয়ে যাবে এজি প্লাস, আর ক্যাথোডে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করে দাও। সোনার প্রলেপের ক্ষেত্রে একই রকম, অ্যানোডে বিশুদ্ধ সোনার দণ্ড তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসায়ানাইড, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, তড়িৎ লেপন থেকে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসার মতো। ক্যাথোড অ্যানোডে বিক্রিয়া সোজা, অ্যানোডে অজগর হয়ে যাবে মানে ইলেকট্রন বর্জন হয়ে যাবে, মাইনাস ইলেকট্রন হয়ে যাবে, আর এখানে ইলেকট্রন গ্রহণ হয়ে যাবে। আর যার উপরে প্রলেপ দেবো সেটাকে ক্যাথোডে রেখে দেবো। বেশ, পটাশিয়াম অরোসায়ানাইড আর আর্জেন্টো সায়ানাইডের সংকেত একটু প্র্যাকটিস করবে। পটাশিয়াম পটাশিয়াম, আর্জেন্টো মানে এজি, অরো মানে এইউ, তাহলে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড মানে সিএন হোল টু, মানে সিএন মানে সায়ানাইড, সিএন হোল টু, সিএন হোল টু। তাহলে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের সংকেত এটা, এটাকে থার্ড ব্র্যাকেটে রাখবে, কেমন? তাহলে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের সংকেত প্র্যাকটিস হয়ে গেল। পটাশিয়াম অরোসায়ানাইডেরও সংকেত একবার প্র্যাকটিস করে নাও, সিইউ কে ইউ সিএন হোল টু, হ্যাঁ কে ইউ সিএন হোল টু। এবার এই কোশ্চেনগুলো তোমরা নিজে থেকে একবার সলভ করে নাও, ওয়ান শট ক্লাসে করিয়ে দিয়েছি। এবার আমরা মুভ করি পরের ইয়েতে। আচ্ছা, আমরা বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারি, কিন্তু যেই ধাতুটা কম সক্রিয় তার উপরে বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারবো না। যেমন জিঙ্কের উপরে লোহার প্রলেপ দিতে পারবো না। আমরা রূপোর ওপর সোনার প্রলেপ দিতে পারবো, কিন্তু সোনার উপরে রূপোর প্রলেপ দিতে পারবো না। কেমন? ধরো তোমার কোনো বান্ধবী আছে, তার সোনার গয়না আছে, তুমি চাইছো ওর সোনার গয়নাটাকে আমি রূপোর গয়না বানিয়ে দেবো, ওর উপরে রূপোর প্রলেপ দিতে চাইলে পারবে না। রূপোর উপরে সোনার প্রলেপ দিতে পারবে, সোনার উপরে রূপোর দিতে পারবে না। নেক্সট, আচ্ছা নিকেল আর তামা এদেরও তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এদেরও তড়িৎ লেপনের ক্ষেত্রে কি কি ব্যবহার করা একটু দেখে নাও, সিলেবাসে নেই তবু যাদের ইচ্ছা আছে একটু দেখে নাও, টেস্ট পরীক্ষা দিতে পারে। নেক্সট, এবার অ্যালুমিনিয়ামে নিষ্কাশন করব। অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায় বক্সাইট নামক একটা পাথর থেকে, বা আকরিক বলা হয়, পরের চ্যাপ্টার আমরা জানবো ধাতুবিদ্যাতে। তো বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 ডট 2 অণু জল 2H2O। এই বক্সাইটের ভিতরে জল থাকে, তো বক্সাইট থেকে আমরা প্রথমে অ্যালুমিনাটাকে আলাদা করি Al2O3। তাহলে বক্সাইট থেকে আমরা যে বিশুদ্ধ অ্যালুমিনা পাই, এই অ্যালুমিনার মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম ধাতু ঢুকে আছে, এর মধ্যে অ্যালুমিনিয়াম ধাতু ঢুকে আছে।
এই অ্যালুমিনিয়াম ধাতুটাকে আমরা যদি বের করতে চাই, নিষ্কাশন যদি করতে চাই, তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে করতে পারবো। তাহলে এই অ্যালুমিনিয়ার তড়িৎ বিশ্লেষণ কি করে করা হয়? একটা বড় স্টিলের ট্যাঙ্ক নেওয়া হয়, একটা বড় স্টিলের ট্যাঙ্ক নেওয়া হয়, পরের পেজে দেখো, একটা বড় স্টিলের ট্যাঙ্ক নেওয়া হয়। এই স্টিলের ট্যাঙ্কের মধ্যে অ্যালুমিনিয়ার দ্রবণ ঢেলে দেওয়া হয়। এবার এখানে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোডে ক্যাটায়ন যাবে, ক্যাটায়ন মানে প্লাস, প্লাস মাইনাসের দিকে যাবে। তাহলে মাইনাস কোনটার সাথে যুক্ত থাকে? যে ট্যাঙ্ক আমরা ব্যবহার করি, ওই ট্যাঙ্কের গায়ে একটা গ্রাফাইটের আস্তরণ দেওয়া থাকে, যেমন তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের আস্তরণ দেওয়া আছে ট্যাঙ্কের ভিতরে, ওটা গ্রাফাইটের আস্তরণ। ওই গ্রাফাইটের আস্তরণটা ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে যুক্ত থাকে, তাহলে এটা ক্যাথোড। আর ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে কতগুলো গ্রাফাইট দণ্ড ঝুলিয়ে রাখা হয়, এগুলো হচ্ছে অ্যানোড। তাহলে ক্যাথোড আর অ্যানোড হিসেবে কাদেরকে ব্যবহার করা হয় দেখে নিলে। আচ্ছা, এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয়? 20% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। আমরা অ্যালুমিনিয়ার তড়িৎ বিশ্লেষণ করব, কিন্তু সেটাকে 20% নেব। তার সাথে 60% ক্রায়োলাইট আর 20% ফ্লোস্পার। 60% ক্রায়োলাইট আর 20% ফ্লোস্পার তার সাথে মিশিয়ে দেওয়া হয়। এই নামগুলো একটু মনে রাখবে, কোনটাকে কি কি নেওয়া হয়, এখান থেকে কোশ্চেন কিন্তু করে। আচ্ছা, আয়নীভবন বিক্রিয়া, অ্যালুমিনিয়ার আয়নীভবন হবে মানে Al2O3, Al2O3 এর আয়নীভবন কিভাবে হবে? 2 অ্যালুমিনিয়াম মানে দুটো অ্যালুমিনিয়াম আছে, লিখে দিলাম। 3টে অক্সিজেন আছে, তাহলে 3টে অক্সিজেন, 3টে অক্সিজেন। আচ্ছা, এদের আধান কি হবে? আধানগুলো তুমি যোজ্যতা থেকে বের করতে পারবে। অ্যালুমিনিয়ামের গোড়াতে 2 আছে, মানে অক্সিজেনের আধান হয়ে যাবে 2-। আচ্ছা, এই সরি, এখানে 2 কেন লিখলাম? হ্যাঁ, 2-। তারপরে অক্সিজেনের গোড়াতে 3 আছে, তাহলে এটা চলে যাবে অ্যালুমিনিয়ামের মাথাতে 3+। হয়ে গেল, আয়নীভবন বিক্রিয়া কমপ্লিট। এবার ক্যাথোড আর অ্যানোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে যাবে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন ক্যাথোডে যাবে, তাহলে ক্যাথোডে বিক্রিয়া হবে Al3+। তুমি চাইলে দুটো এলও লিখতে পারো, দুটো এল লিখলে 3 দুগুণ 6টা ইলেকট্রন কম আছে, তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, উৎপন্ন করবে দুটো অ্যালুমিনিয়াম ধাতু। অ্যানোডে অ্যানায়ন যাবে মানে 3টে অক্সিজেন O2-। 3টে O2- মানে কতগুলো ইলেকট্রন বেশি আছে? 6টা, 3 দুগুণ 6, তাহলে 6টা ইলেকট্রন মাইনাস করবে। ইলেকট্রন বেশি আছে 6টা, তো ইলেকট্রন বর্জন করে দিল 6টা। বর্জন করে দিয়ে কি হয়ে গেল? 3টে অক্সিজেনের পরমাণু হয়ে গেল। আর 3টে অক্সিজেনের পরমাণু তার সাথে আরো 3টে অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে 6টা অক্সিজেনের অণু উৎপন্ন করে দিল। ব্যাস হয়ে গেল, এটাই বিক্রিয়া আমাদের। চ্যাপ্টার আমাদের সমাপ্ত। চ্যাপ্টার সমাপ্ত। এগুলো নিজে থেকে সলভ করে নাও, খুবই সহজ রয়েছে। চলো নেক্সট। এবার আমাদের এখান থেকে অনেক প্রশ্ন পড়বে। তড়িৎ পরিবাহী কাকে বলে? যে পদার্থের মধ্যে দিয়ে সহজেই তড়িৎ পরিবাহিত হয় তাকে তড়িৎ পরিবাহী বলি। তড়িৎ পরিবাহী দু রকম হয়, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ইলেকট্রনীয় পরিবাহী মানে যেই সব পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, মুক্ত ইলেকট্রনের সাহায্যে যেসব পদার্থ তড়িৎ পরিবহন করে তাদের ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। ইলেকট্রনীয় পরিবাহী দু রকম, একটা হচ্ছে ধাতব পরিবাহী, মানে যত ধাতু রয়েছে তাদের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, তারা ধাতব পরিবাহী। যত অধাতু রয়েছে যারা তড়িৎ পরিবহন করতে পারে, দুটো উদাহরণ, গ্রাফাইট আর গ্যাস কার্বন, মনে রাখবে। এরা অধাতু কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে। যেমন তোমার রুলের পেন্সিলের মধ্যে যে কালো রঙের শীষ থাকে সেটা হচ্ছে গ্রাফাইট, সেই গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তো সেটা কে করে? মুক্ত ইলেকট্রন করে। আচ্ছা, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন কে করে? আয়ন তড়িৎ পরিবহন করে। কিন্তু ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পদার্থটার রাসায়নিক পরিবর্তন হয়ে যায়। লবণ ধাতু, সোডিয়াম ধাতু তৈরি করছে, ক্লোরিন গ্যাস তৈরি করে দিচ্ছে, রাসায়নিক পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, কোনো রাসায়নিক পরিবর্তন হবে না। লোহার তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ওই লোহার তার কিন্তু রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে অন্য কিছু তৈরি করে দেবে, এরকম কিছু হয় না। সে কি হয়? মানে সে বিক্রিয়া করে না কোনো, তার ভৌত পরিবর্তন হতে পারে, গরম হতে পারে। আচ্ছা, ধাতব পরিবাহী কিন্তু কঠিন বা তরল অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। যেমন কঠিন, যত কঠিন ধাতু আছে তারা তড়িৎ পরিবহন করে। আবার পারদ তরল, তাও সে তড়িৎ পরিবহন করে, তার মধ্যে দিয়ে ইলেকট্রনই তড়িৎ পরিবহন করে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। NaCl লবণ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারবে না, মানে কঠিন অবস্থায় তো আয়নেই ভাঙবে না। যারা আয়নে ভাঙতে পারে তারা তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, ধাতব পরিবাহীর তড়িৎ পরিবাহিতা বেশি আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটু কম হয়, এটা একটু দেখে রাখবে। আচ্ছা, উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে ধাতব পরিবাহী রোধ বেড়ে যায়। মোবাইল বেশি ঘাটলে মোবাইল গরম হয়ে যায়, মানে মোবাইলের রোধ বেড়ে যায়, ফলে বেশি তড়িৎ প্রবাহ হতে পারে না, হয়ে গেল ধাতব পরিবাহী। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যত উষ্ণতা বাড়াবে
তত বেশি আয়ন তৈরি হয়ে যাবে। যত বেশি গরম করবে NaCl তত বেশি আয়নে ভেঙে যাবে, সহজে আয়নে ভেঙে যাবে। আর বেশি আয়ন মানে বেশি কারেন্ট, মানে বাধা কম, বেশি কারেন্ট যাচ্ছে। তার মানে তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়। এখান থেকে কোশ্চেন এসেছে মাধ্যমিক 2024 সালে, একটু দেখে নাও কেমন। নেক্সট, এটা তো পারবেই। আচ্ছা, কারা কারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাদেরকে এই বক্সে রাখা হয়েছে, কারা কারা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তাদেরকে এই বক্সে রাখা হয়েছে। ভিডিও পজ করে একবার দেখে নাও। এখানে তোমাকে পরীক্ষায় 4-5 জনের নাম বলে দিল, বললো কারা তড়িৎ বিশ্লেষ্য কারা তড়িৎ অবিশ্লেষ্য বলো, তো বলতে পারবে এখান থেকে। আচ্ছা, কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl পারে, বাকিটা পারে না। সত্য মিথ্যা বলো। কঠিন NaCl এর কি বেশি তড়িৎ পরিবহন ক্ষমতা আর গলিত NaCl এর তড়িৎ পরিবহন ক্ষমতা কি কম? না, ভুল, এটা ফলস। কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত NaCl তড়িৎ পরিবহন করতে পারে। এখানে ভুল দেওয়া আছে, এটা ফলস হবে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য দুই রকম হয়। কিছু কিছু তড়িৎ বিশ্লেষ্য রয়েছে যারা সহজেই আয়নে বিয়োজিত হয়ে যায়, কিছু কিছু তড়িৎ বিশ্লেষ্য আছে যারা সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয় না। তো কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়নিত হওয়ার ক্ষমতা অনুযায়ী, কিসের অনুযায়ী? আয়নিত হওয়ার ক্ষমতা অনুযায়ী তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয়ে যায় তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেই সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয় না, মানে সামান্য সংখ্যক অণুই আয়নে বিয়োজিত হয় যাদের ক্ষেত্রে, তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। বেশ, কিছু উদাহরণ এখান থেকে দেখে নাও। তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ, মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ। মৃদুর ক্ষেত্রে এই দুটো উদাহরণ খুবই ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা, নেক্সট, এগুলো তোমরা নিজে থেকেই করতে পারবে, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাবে, নিজে থেকে পজ করে সলভ করো, সেটা বেশি কাজে দেবে। চলো নেক্সট। আচ্ছা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে কি? আংশিকভাবে আয়নে বিয়োজিত হয়। তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে বেশি আয়ন আছে, মানে তড়িৎ পরিবাহী ক্ষমতা বেশি। মৃদু তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবাহিতা কম হবে। সাধারণত যারা আয়নীয় যৌগ হয় তারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়, যারা সমযোজী যৌগ হয় তারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে শুধুমাত্র আয়ন থাকে, কারণ সব অণুগুলোই আয়নে ভেঙে যায়, সবাই আয়নে ভেঙে যায়। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে জলীয় দ্রবণে আয়ন আর অণু দুজনেই উপস্থিত থাকে। কিছু অণু আয়নে ভাঙে, সব অণু আয়নে ভাঙে না, তাহলে দ্রবণের মধ্যে অণুও থাকে আয়নও থাকে, দুজনই থাকে। আচ্ছা, কোন একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে কেমন ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা আলাদা হতে পারে, কিন্তু ক্যাটায়নের মোট আধান আর অ্যানায়নের মোট আধান সমান হয়, এটা একটু মাথায় রাখবে। নেক্সট শর্ট কোশ্চেন এটা গেল। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? তিনজনের উপর নির্ভর করে, দেখে নাও। নেক্সট, অত ইম্পর্টেন্ট নয় এগুলো। মৃদু তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন ক্ষমতা কম কেন? কারণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে জলীয় দ্রবণে আংশিক রূপে আয়নিত হয়ে অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে, আর অল্প আয়ন অল্প তড়িৎ পরিবহন করবে। হয়ে গেল উত্তর, এই দুই লাইনের উত্তর, এইটুকু উত্তর। উদাহরণ দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে। নেক্সট, বলছে গাঢ় সালফিউরিক অ্যাসিড অপেক্ষা লঘু সালফিউরিক অ্যাসিডের তড়িৎ পরিবাহিতা বেশি কেন? কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড কি বলছে? তড়িৎ পরিবাহিতা কম, তাহলে তুমি এরকম বলবে যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের তড়িৎ পরিবাহিতা কম, তার মানে নিশ্চয়ই কম বিয়োজিত হয়, তার মানে সেটা নিশ্চয়ই মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তোমরা উত্তর এভাবে দেবো যে গাঢ় সালফিউরিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা সম্পূর্ণরূপে আয়নিত হয় না, খুব অল্প পরিমাণ আয়ন উৎপন্ন করে, কিন্তু তাই এর তড়িৎ পরিবহন ক্ষমতা কম। কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে কিছুটা পরিমাণ যদি জল ঢেলে দিই, সেটাকে যদি লঘু বানিয়ে দিই, লঘু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? অধিক সংখ্যক অণু বিয়োজিত হয়ে বেশি আয়ন উৎপন্ন করে, আর বেশি আয়ন মানে তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি। ব্যাস, এইভাবে উত্তর দিতে হবে। লাস্ট প্রশ্ন আমাদের, যে NaOH তীব্র তড়িৎ বিশ্লেষ্য কেন? NaOH তীব্র তড়িৎ বিশ্লেষ্য কেন? কাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলি? যারা সহজে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়। তাহলে NaOH কে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হচ্ছে কেন? আমরা উত্তরটাকে ঘুরিয়ে বলবো এইভাবেই, যে NaOH জলীয় দ্রবণে বা NaOH খুব সহজে সম্পূর্ণরূপে, NaOH খুব সহজে বলা দরকার নেই, NaOH সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়ে যায়। গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে এটা প্রায় সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়ে যায় এবং প্রচুর পরিমাণে আয়ন উৎপন্ন করে, এর ফলে এর তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হয়, তাই এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু তড়িৎ বিশ্লেষ্য কেন? কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয় না, খুব অল্প পরিমাণে আয়ন উৎপন্ন করে, তাই তড়িৎ পরিবহন ক্ষমতা কম, এই জন্য একে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। বিক্রিয়া দুটো একবার দেখে নিতে পারো, খুব সহজ বিক্রিয়া। চলো
চ্যাপ্টার আমাদের শেষ। তো থ্যাংক ইউ জানাচ্ছ আমাকে, জানি। তো টাটা, দেখা হচ্ছে অন্য ক্লাসে। এই ক্লাসটা একটু আধা ঘন্টার বেশি হয়ে গেল, তার জন্য সরি, বাট সরির কিছু নেই। সরি কেন বলছি, কিছু কিছু চ্যাপ্টার একটু লাগছে, যেমন একটা ক্লাসের মধ্যে গোটা চ্যাপ্টার শেষ করলাম, তো একটু টাইম লাগলো। দেখা হচ্ছে অন্য ক্লাসে। টিল দেন টেক কেয়ার, বাবা। পড়াশোনা ভালো করে করতে থাকো, আর যা যা করালাম এগুলো পড়ে যাও, তাহলেই হয়ে যাবে। এগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করো, আর স্কুলের টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার বেশি করে সমাধান করবে, তাহলে হয়ে যাবে। শর্ট কোশ্চেনের জন্য কেমন, বড় প্রশ্ন এগুলোর মধ্যে হয়ে যাবে। টাটা।